আকাশের দিকে তাকালে আমরা যা দেখি তার আসলে কতটুকু জানি। এই ছোট্ট মেয়েটা এলি যে হারিয়েছে তার মা বাবাকে, কিন্তু হারায়নি তার স্বপ্ন। একদিন ঠিক তার রেডিও টেলিস্কোপে ধরা পড়ে এক অজানা সিগন্যাল, যা বদলে দেয় তার জীবন আর খুলে দেয় এমন এক দরজা যেখান থেকে দেখা যায় মহাবিশ্বের অজানা রহস্য। এলি কি পারবে প্রমাণ করতে যে পৃথিবীর বাইরে সত্যি আছে বুদ্ধিমান প্রাণী, নাকি সবকিছুই থেকে যাবে এক রহস্যের ভেতর? চলুন জেনে নিই এলির ইন্টারগ্যালাকটিক যাত্রার অবিশ্বাস্য গল্পটি। এই যে সুন্দর কিউট ছোট্ট মেয়েটাকে দেখছেন, এর নাম এলি। সে ছোটবেলায় তার মাকে হারিয়েছে, তাই এখন তার সঙ্গী বলতে একমাত্র বাবাই। সে আজ তার বাবার সাথে একটা শর্টওয়েভ টেলিস্কোপ নিয়ে খেলছে। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। এলির অবস্থাও তাই হয়েছে, কারণ তার বাবাও খুব শীঘ্রই হার্ট অ্যাটাকে তাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায়। আর তার বাবার এই মৃত্যুর জন্য এলি সবসময় নিজেকেই দায়ী করে, কারণ যেদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ে সেদিন ঠিক সময়ে তার বাবার ঔষধগুলো এলি তার কাছে পৌঁছে দিতে পারেনি। এই জন্য সে সারাক্ষণ ভাবে সে যদি ঠিকমতো ঔষধগুলো তার বাবার কাছে পৌঁছাতে পারত, তাহলে হয়তো তার বাবা তাকে ছেড়ে চিরদিনের মতো চলে যেত না। তো যাই হোক, এলি এইটুকু বয়সে তার বাবা মাকে হারিয়ে একাই সামনের দিকে চলতে শুরু করে। তার বাবা ছিল একজন মহাকাশ বিজ্ঞানী, তাই এলির ছোটবেলা থেকেই মহাকাশের উপর খুবই আগ্রহ। যখন তার মন খারাপ থাকতো তখন সে আকাশের বিশালতা দেখে মন ভালো করার চেষ্টা করত। আকাশের বুকে জ্বলে থাকা ওই গ্রহ নক্ষত্রগুলো ছিল এলির একাকিত্বের সঙ্গী। এভাবে চলতে চলতে এলি আজ অনেক বড় হয়ে গেছে। সে আজ এমন একটা সায়েন্স প্রজেক্টের সাথে জড়িত যাদের কাজ ছিল পৃথিবীর বাইরের বুদ্ধিমান প্রাণীদের খুঁজে বের করা। এই প্রজেক্টের সাথে কাজ করতে করতে এলি একদিন হঠাৎ করে তার রেডিও টেলিস্কোপের সাহায্যে একটা আননোন সিগন্যাল রিসিভ করে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারে না যে সিগন্যালটা কোথা থেকে আসছে, কারণ এটা কোনো নর্মাল স্যাটেলাইট বা রেডিও ওয়ে ছিল না। তাই এলি এটা নিয়ে গবেষণা শুরু করে দেয়। অনেক ঘাটাঘাটির পর সে বুঝতে পারে এটা একটা আননোন রেডিও ওয়ে, যেটা মহাকাশের কোন এক প্রান্তর থেকে এসেছে। হয়তো পৃথিবীর বাইরে থেকে কোন এক জীব রেডিও সিগন্যাল প্রেরণ করেছে, কারণ এই ধরনের সিগন্যাল প্রাকৃতিকভাবে তৈরি করা অসম্ভব। কিন্তু এই ব্যাপারটা প্রমাণ করার জন্য এলির আরো বড় এভিডেন্সের দরকার। কিন্তু এলি তার এভিডেন্স জোগাড় করার আগেই পরদিন ডেভিড নামে একজন লোক তাদের এই প্রজেক্টের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য আসে, কারণ ডেভিড প্রেসিডেন্টের সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাডভাইজার। ইনভেস্টিগেশনে এসে ডেভিড দেখে এলির এই প্রজেক্টের জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে, তাই সে এই প্রজেক্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কারণ ডেভিড মনে করে পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনাই নেই। তাই এদের খোঁজার জন্য এত টাকা ব্যয় করার কোনো মানেই হয় না। এটা জানতে পেরে এলি ডেভিডের উপর খুবই রেগে যায়, কারণ সে সবেমাত্র একটা প্রজেক্ট ওপেন করেছে আর সেটা রিচার্জ করার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া এটি ছিল তার ছোটবেলার স্বপ্ন। এলি ডেভিডকে বোঝালেও ডেভিড তার কোনো কথা না শুনেই প্রজেক্টটা বন্ধ করে দেয়। এলি তখন কি করবে বুঝতে পারে না। তার মনে হয় তার জীবনের লক্ষ্য হারিয়ে গেছে, কিন্তু এলি হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সে পৃথিবীর বিভিন্ন মিলিয়নিয়ারদের কাছে গিয়ে তার প্রেজেন্টেশন উপস্থাপন করে, কিন্তু এত কিছু করার পরও কারণ এলির এই প্রজেক্টের উপর ইন্টারেস্ট হয় না, তাই তারা কেউ এলির প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হয় না। তারপরও এলি হাল ছাড়ে না, সে তার চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ এলির এই প্রজেক্ট হেডি নামে একজন লোকের খুবই পছন্দ হয়, আর এই হেডি ছিল হেডেন ইন্ডাস্ট্রিজের প্রধান। এজন্য সে একজন সিক্রেট মিলিয়নিয়ার ছিল। সবকিছু শুনে এলি খুবই খুশি হয় আর মেক্সিকোতে তার প্রজেক্টটা সচল রাখতে পারে। কিন্তু 4 বছর কেটে যাওয়ার পরেও এলি সেই সিগন্যালের কোনো কুল কিনারা খুঁজে পায় না। এমনকি সেদিনের পর থেকে আজ পর্যন্ত আর কোনো সিগন্যাল রিসিভও হয় না। এত বড় প্রজেক্টের ব্যর্থতার কারণে এবারও তার প্রজেক্ট বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে এলি খুবই ভেঙে পড়ে, কিন্তু হঠাৎ করে একদিন এলির কম্পিউটার স্ক্রিনে অনেকগুলো রেডিও সিগন্যাল রিসিভ হতে থাকে। এটা দেখে এলি তো অবাক হয়ে যায়, কারণ এই সিগন্যালগুলো প্রাইম নাম্বারের একটা রিপিটিং ওয়েভ ছিল, আর এই সংখ্যাগুলো যথাক্রমে 1, 3, 5, 7 ইত্যাদির মাধ্যমে কোডিং করা কোনো বার্তা ছিল। এই সিগন্যালটা পৃথিবী থেকে 26 লাইট ইয়ার অর্থাৎ প্রায় 260 ট্রিলিয়ন কিলোমিটার দূরের একটা স্টার সিস্টেম, যার নাম ছিল ভেগা, সেখান থেকে এসেছিল। এলি এবং তার টিম মেম্বাররা অনেক চেষ্টা করার পর একসময় এই প্রাইম নাম্বারটা ডিকোড করে ফেলে। তখন তারা
সেখানে একটা ভিডিও ফুটেজ দেখতে পায়। ভিডিও ফুটেজটা ছিল 1936 সালে জার্মানির বার্নিং শহরের একটা অলিম্পিক খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে হিটলারের একটা ভাষণ দিয়েছিল। এটা মূলত সেটার ভিডিও ফুটেজ। এরপর এই ভিডিও ফুটেজটা নিয়ে তারা রিসার্চ করার পর ধারণা করে হয়তো এই ভিডিও ফুটেজটা এতটাই স্ট্রং ছিল যে সেটা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে ছড়িয়ে পড়েছিল। আর এই ভিডিও প্রচেষ্টা ভেগা স্টারের কেউ রিসার্চ করে সেটা আবার পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিয়েছে। এরপর এই ঘটনাটা পৃথিবীর সবথেকে বড় আবিষ্কারক হিসেবে ঘোষণা করে দেয়া হয়। তাই পৃথিবীব্যাপী এই ঘটনাটা ছড়িয়ে পড়ে। এরপর এই প্রজেক্টকে আরো টপ সিক্রেট আর সিকিউর প্রজেক্ট হিসেবে ঘোষণা করে দেয়া হয়। এদিকে এলি এই সিগন্যালগুলো নিয়ে আরো ভালোভাবে রিসার্চ করতে থাকে। তখন সে দেখতে পায় এই সিগন্যালগুলোতে 60,000-এরও বেশি পৃষ্ঠায় লেখা আছে। এটা দেখে এলির সাথে কাজ করা সকল বিজ্ঞানীরা এটা ডিকোড করার চেষ্টা করে। ডিকোড করার জন্য তারা অনেক প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু কিছুতেই তারা এটা ডিকোড করতে পারে না। তাদের এই ব্যর্থতার পরেও হিডেন এলিকে ডেকে পাঠায়। তারা তাকে বলে এই 60,000 পৃষ্ঠার সিগন্যালটা মূলত পৃথিবীর বাইরে থেকে এসেছে, তাই আমাদের মতো তাদের দৃষ্টিভঙ্গি হবে না, এজন্য তোমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। হয়তো তারা অন্যভাবে অন্য পরিকল্পনা নিয়েও এগুলো লিখতে পারে, চেষ্টা করে দেখো। হিডেন বলে তুমি এই বার্তাগুলোকে 3D পদ্ধতিতে ডিকোড করে দেখতে পারো। হিডেনের কথা মতো এলি 3D পদ্ধতিতে ডিকোড করার চেষ্টা করে। আশ্চর্যের ব্যাপার, এলি এখন সেগুলো রেকর্ড করতে পারে। এলি এবার সবার সামনে এই ব্যাপারটা উপস্থাপন করে বলে এই মেসেজের মাধ্যমে আমাদের একটা মেশিন বানানোর সব খুঁটিনাটি বিষয়ে জানানো হয়েছে। এটা একটা স্পেসশিপের মতো, আর এই মেশিনের মাধ্যমে শুধুমাত্র একজন মানুষই ট্রাভেল করতে পারে। এই কথা শোনার পর ইন্টারন্যাশনাল স্পেসশিপের রিসার্চার হাকিমের সকল সদস্যরা এলিকে মেশিনটা বানানোর জন্য অনুমোদন দিয়ে দেয়। তারা সবাই মিলে কাজের জন্য ফান্ডিং করার সকল ব্যবস্থা করে ফেলে। কিন্তু এই স্পেসশিপটির জন্য একজন মেম্বারের দরকার। কিন্তু কে হবে এই মেম্বার সেটা ঠিক করার জন্য আন্তর্জাতিকভাবে একটা টিম গঠন করা হয়। যারা এই সফরে যেতে আগ্রহী তাদের বিভিন্নভাবে ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু সবার উপর নাম থাকে এলি এবং প্রেসিডেন্টের অ্যাডভাইজার মিস্টার ডেভিডের। ডেভিডকে সবাই মিলে তাকে এই সফরে যাওয়ার জন্য অনুরোধ করে, কারণ ডেভিড ছিল অভিজ্ঞ আর সিনিয়র। তাছাড়া সৃষ্টিকর্তার উপর ছিল তার অগাধ বিশ্বাস। অপরদিকে এলি ছিল নাস্তিক, কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষেরা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়, কারণ তারা মনে করছিল সরকার ধর্মের থেকে বিজ্ঞান ও প্রযুক্তিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এর জন্য ধর্মের গুরুত্ব কমে যাচ্ছে। তাই ধর্মীয় নেতারা কিছুতেই চাচ্ছিল না এই অভিযান সফল হোক। তারা মনে করে মানুষের কোনো অধিকার নেই সৃষ্টিকর্তার নিয়ম ভেঙে পৃথিবী ছেড়ে বেরিয়ে যাওয়া। তবুও এই সবকিছুর মধ্যে স্পেসশিপের কাজ কিন্তু থেমেছিল না, সেটার কাজ ঠিকই সম্পূর্ণ হয়ে যায়। আর এখন সময় এসেছে এই স্পেসশিপের ক্ষমতা পরীক্ষা করার। তাই আজ মিস্টার ডেভিড স্পেসশিপটাকে চালানোর জন্য যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে ডেভিড এলির সাথে কথা বলে নেয়। এলি তাকে খুবই সাহস যোগায়। মিস্টার ডেভিড এবার ফাইনালি স্পেসশিপের ভেতরে যায়, কিন্তু ডেভিড সেখানে গিয়ে দেখতে পায় একজন ধার্মিক নেতা নিজের গায়ে বোম লাগিয়ে আত্মঘাতী হওয়ার জন্য সেখানে বসে আছে। কারণ ওই ধার্মিক নেতা ভেবেছিল পৃথিবীতে যে সিগন্যালগুলো এসেছে তা হয়তো সৃষ্টিকর্তা থেকে এসেছে, তাই মানুষের কোনো অধিকার নেই এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করা। এজন্য সে আর কিছু চিন্তা না করে এতদিন ধরে তৈরি করা স্পেসশিপের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালায়। তাই মুহূর্তের মধ্যে স্পেসশিপটা ব্লাস্ট হয়ে সবার চোখের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই বিস্ফোরণে ডেভিড সহ অনেক লোক মারা যায়। এই ঘটনায় পুরো বিশ্বের সাথে সব থেকে বেশি হতাশ হয় এলি, কারণ সেই ছোট্টবেলা থেকে এটা তার একটা স্বপ্ন ছিল। এতদিনে তিল তিল করে বুকের ভিতর জমিয়ে রাখার ইচ্ছাটা আবারও ভঙ্গ হয়ে গেল। এলি খুবই ভেঙে পড়ে। সে বাড়ি থেকে বের হয় না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। তখনই তাকে সাহায্য করার জন্য সেই ব্যক্তি মিস্টার হেডেন তার সাথে দেখা করার জন্য একটা চিঠি পাঠায়। চিঠি পেয়ে এলি আর এক মুহূর্ত দেরি না করে তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে এলি আরো হতাশ হয়ে যায়, কারণ সে জানতে পারে মিস্টার হেডেনের ক্যান্সার হয়েছে। এলি আরো জানতে পারে মিস্টার হেডেনের ক্যান্সার গ্রোথটাকে স্লো করার জন্য তিনি এখন মহাকাশের একটা স্পেস স্টেশনে বসবাস করতে শুরু করে দিয়েছে। কিন্তু হেডেন আসলে আজকে এলিকে ডেকেছে একটা গুপ্ত খবর দেওয়ার জন্য। মিস্টার হেডেন এলিকে বলে সরকার আসলে একসাথে দুইটা স্পেসশিপ তৈরি করেছে। একটা তো ব্লাস্ট হয়ে গেছে, আরেকটা খুবই গোপন ভাবে জাপানের একটা সিক্রেট জায়গায় তৈরি করে রাখা হয়েছে। তাই মিস্টার হেডেন তাকে জাপানে যাওয়ার পরামর্শ দেয়। হেডেনের কথা শুনে এলি আর এক মুহূর্ত সময় ব্যয় না করে তার দলবল নিয়ে জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে এলি সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলে সেই স্পেসশিপের খোঁজ পেয়ে যায়। এলি এবার নিজেই
সেই স্পেসশিপের মাধ্যমে ভ্রমণ করতে চায়, কারণ সে ছোটবেলা থেকেই মহাকাশে থাকা বুদ্ধিমান প্রাণীদের সম্পর্কে খুবই আগ্রহী ছিল। তাছাড়া এই জার্নিটা অনেক ইউনিক হতে চলেছে, কারণ এই স্পেসশিপটা 4টা গোলাকার কাইরোস্কোপিক মেটালের সাহায্যে তৈরি করা হয়েছে। এই মেশিনটার সিস্টেম ছিল, যখনই এই গোলাকার বস্তুগুলো নিজেদের পজিশনে ঘোরা শুরু করবে, তখনই একটা মেটাল স্পেয়ারের মাধ্যমে একজন মেম্বারকে এই স্পেসশিপের ভেতরে পাঠিয়ে দেয়া হবে। আর ঘূর্ণনের সময় একটু বাধা সৃষ্টি হওয়ার কারণে এই স্পেসশিপটা নিজে থেকে একটা ওয়ার্মহোল বা আকাশের সুড়ঙ্গ তৈরি করে ফেলবে। আর এটার মাধ্যমে মহাকাশে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া অনেক সহজ এবং দ্রুত হবে। তো যাই হোক, এলি এবার সম্পূর্ণ প্রস্তুত হয়ে মেশিনটার মধ্যে গিয়ে বসে। আর এলির এই সম্পূর্ণ যাত্রা রেকর্ড করার জন্য তার মাথায় একটা ভিডিও ক্যামেরা বসিয়ে দেয়া হয়। এরপর মেশিনটা চালু করে দেয়া হয়। আর যখনই এলির মেটাল স্পেয়ারটা মেশিনের ভেতরে ফেলে দেয়া হয়, সাথে সাথেই একটা অনেক বড় ওয়ার্মহোল তৈরি হয়ে যায়। এরপর এলি এই ওয়ার্মহোলের মাধ্যমে এক অনেক বড় যাত্রা অতিক্রম করে ফেলে। এলির চেয়ার ভয়ঙ্করভাবে দুলতে থাকে, আর সে মুহূর্তের মাধ্যমে ভেগা স্টার সিস্টেমে চলে আসে। চোখের সামনে গ্রহ নক্ষত্র দেখতে পেয়ে এলি খুবই খুশি হয়ে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানে আরো একটা ওয়ার্মহোল সৃষ্টি হয়। এরপর এলি আরো একটা ওয়ার্মহোলের টানেলের ভেতর দিয়ে সামনে এগোতে থাকে। আর এই আগানোর সময় অতিরিক্ত কম্পনের ফলে এলির গলা থেকে তার লকেটটা নিচে পড়ে যায়। সেটা নেওয়ার জন্য এলি তার সেফটি চেয়ার থেকে ওঠে। তখন এলি খেয়াল করে অতিরিক্ত দ্রুত যাওয়ার কারণে কম্পনের ফলে তার চেয়ারটা ভেঙে গেছে। সে যদি এখনই চেয়ার থেকে না উঠতো, তাহলে হয়তো অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত। তাই এই যাত্রা তার লকেটটি তাকে বাঁচিয়ে দেয়। এরপর দেখা যায় টানেলের শেষ প্রান্তে আসতে আসতে এলি অজ্ঞান হয়ে গেছে। এলির যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা সমুদ্রের পাড়ে দেখতে পায়। সমুদ্রের পাড়টা দেখে এলির খুব চেনা মনে হয়। তার মনে হয় এর আগে অনেকবার সে এখানে এসেছে। তারপর এলির ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ সে ছোটবেলায় হুবহু এরকম দেখতে একটা পেইন্টিং এঁকেছিল। আর তার আঁকা ওই পেইন্টিং এর জায়গায় সে তার বাবার সাথে একবার হলেও যেতে চাইতো। ঠিক তখনই এলি ওই সমুদ্রের পাড়ে দূরে একজন লোককে তার দিকে এগিয়ে আসতে দেখে। লোকটা আরো একটু এগিয়ে আসলে এলি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারে না, কারণ ওই লোকটা তার বাবা। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তার বাবাকে জড়িয়ে ধরে। কিন্তু এলির ইমোশন কিছুটা কেটে গেলে সে বুঝতে পারে এই লোকটা আসলে তার বাবা নয়, আর কোনো মানুষও নয়। এই লোকটা আসলে একটা এলিয়েন। সে এলির মাথা থেকে তার সমস্ত স্মৃতি ডাউনলোড করে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছে, যাতে করে এলি সহজেই এলিয়েনদের সভ্যতার সাথে সম্পর্ক বা যোগসূত্র স্থাপন করতে পারে। এরপর এলিয়েনটি তাকে বলে সে একটা ইন্টার গ্যালাকটিক সংগঠনের সদস্য। এই সংগঠনটা হচ্ছে একাধিক গ্যালাক্সির মধ্যে থাকা বা তাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত কোনো সংগঠন বা সংস্থা। আর এই সংগঠনের সদস্যরা সবাই বিভিন্ন স্টার সিস্টেমে থাকা সবাই উন্নত প্রজাতির প্রাণী। তাই ইউনিভার্সের সকল উন্নত প্রজাতির প্রাণীদেরকে নিয়ে এই সংগঠনটা করা হয়েছে। ইতিমধ্যে মানুষেরাও অনেক উন্নতি করছে, কিন্তু আমাদের পর্যায়ে আসতে তাদের অনেকটা সময় লাগবে। মানুষেরা যখন আমাদের পর্যায়ে পৌঁছে যাবে, তখন আমরা তাদের সাথে আমাদের সংগঠনের অংশীদার বানিয়ে নেব। এসব কিছু শুনে এলির যেন বিশ্বাসই হচ্ছিল না। তাই সে ওই এলিয়েনের কাছে তার প্রমাণ চায়, যাতে করে সে পৃথিবীতে গিয়ে মানুষদের কাছে এইসব ঘটনাগুলো বলতে পারে। কিন্তু তখনই এলি নিজেকে আবারও সেই মেটাল স্পেয়ারের মধ্যে আবিষ্কার করে, আর এটা আবারও একটা ওয়ার্মহোল তৈরি করে। আর এটার মাধ্যমে এলি পৃথিবীতে ফিরে আসতে শুরু করে। কিন্তু পৃথিবীতে আসতে আসতে এলি আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, ততক্ষণে সে পৃথিবীতে চলে এসেছে। এদিকে পৃথিবীর মানুষরা যারা সরাসরি লাইভ দেখছিল, তারা স্পেসশিপটা লঞ্চ করার সেই মেটাল স্পেয়ারটাকে পানিতে পড়ে যেতে দেখেন। তারা এলিকে কোনো ওয়ার্মহোলের মাধ্যমে ট্রাভেল করতে দেখেনি, কিন্তু এলি সবাইকে বলে সে 18 ঘন্টা ওয়ার্মহোলের মাধ্যমে বিভিন্ন স্টার সিস্টেমে ঘুরে বেরিয়েছে। এমনকি সে এলিয়েনদের সাথেও কথা বলেছে। কিন্তু দুঃখের বিষয়, এলির কথা ওখানে কারোরই বিশ্বাসী হয় না। তাদের কাছে এটা একটা আজগুবি গল্প মনে হয়, কারণ এই যাত্রায় এলির 18 ঘন্টা কেটে গেলেও ওই লোকদের কাছে কয়েকটা মুহূর্তই কেটেছিল। আর একটা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, এলির কাছে থাকা সেই ভিডিও ক্যামেরাটাই কিছুই রেকর্ড হয়নি। এরপর এলির উপর তদন্ত করার জন্য একটা ইন্টারন্যাশনাল তদন্ত কমিটি গঠন করা হয়। তারা জিজ্ঞাসাবাদ করে। এলি তখন যেটা সত্য সেটাই বলে দেয়, কিন্তু তথ্য কমিটির কেউ এদের কথা বিশ্বাসই করে না। তাই এলি তার কাছে থাকা ভিডিও ফুটেজটা ওপেন করে দেয়, কিন্তু সেখানে কোনো রকম ভিডিও ফুটেজ বা কথাবার্তা রেকর্ড হয়নি। এরপর এসব কিছু বিস্তারিত পর্যবেক্ষণ করার পর সেই ইন্টারন্যাশনাল কমিটি একটা সিদ্ধান্তে উপনীত হয়। সেটা হলো তাদের এই মেশিনটাই একটা ফেলিয়ার ছিল, মানে এটিতে বেকার সিস্টেম নামে কোনো স্টার সিস্টেম
সিস্টেমই ছিল না। তারা ভাবে কোনো বুদ্ধিমান প্রাণী থেকে কোনো সিগন্যাল পৃথিবীতে আসেনি, এগুলো সব ঠিক পৃথিবীর রেডিও সিগন্যাল, যেটা আগেও রেকর্ড করা হয়েছিল। তাই এই সম্পূর্ণ মিশনটাকে ফেইলিওর ঘোষণা করে দিয়ে সেদিনের মতো তদন্ত শেষ করে দেওয়া হয়। এর কিছুদিন পরে কয়েকজন বিজ্ঞানী খেয়াল করে ভিডিও রেকর্ডারে কোনো ভিডিও রেকর্ড না হলেও সেই রেকর্ডার 18 ঘন্টা ধরে ওপেন ছিল। আর এটা দেখে বোঝা যায় যে এলি ওই 18 ঘন্টা ধরে কোথাও না কোথাও ছিলই। তারা ভাবে হয়তো এলি কোনো স্টার সিস্টেমের ভেতরে ছিল, যাতে তার ডাটাগুলো অন্য কোনোভাবে প্রকাশ পায়, যে ডাটাগুলো ভিডিও ক্যামেরায় ধরা পড়ে না। এমনকি ডাটাগুলোর কোনো অডিও ফরম্যাটও নেই। হয়তো এজন্যই ভিডিও রেকর্ডারে কোনো অডিও বা ভিডিও রেকর্ড হয়নি। তাই এই ব্যাপারটা জানার পর ইন্টারন্যাশনালি এলিকে আবারও নতুনভাবে এই ডাটাগুলো উদ্ধার করার জন্য আরেকটা প্রজেক্টের মাধ্যমে নতুন নিয়োগ দেওয়া হয়। আর এর সাথে সাথেই আমার আজকের এই এলিয়েনময় গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এলিয়েন নিয়ে আমার আজকের গল্পটা কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।